ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমাদের নেক্সট ক্লাস। আমরা গত দিনে ক্লাস শেষ করেছিলাম কিসের বলতো? গত ক্লাসে দেখিয়েছিলাম আলফ্রেড ওয়েগনারের মহাসঞ্চালন তত্ত্ব, কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। ইউনিট 1 এ পড়েছিলাম, তোমাদের ক্লাস 12 এর সিলেবাস থার্ড সেমিস্টার ইউনিট 1 এ ছিল কন্টিনেন্টাল ড্রিফট থিওরি অফ আলফ্রেড ওয়েগনার। আজকে তোমাদের হচ্ছে ইউনিট 2, যার হেডিং হচ্ছে জিওমরফিক প্রসেস। জিওমরফিক প্রসেস আসলে কি? আমাদের যেসব কারণের জন্য, হতে পারে প্রাকৃতিক, হতে পারে মানবিক, যেসব কারণের জন্য ভূমির উপর পরিবর্তনগুলো ঘটে সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি জিওমরফিক প্রসেস। তার মধ্যে দুটো কারণ বর্তমান, একটা ভূ অভ্যন্তরে সৃষ্ট একটা কারণ, আর ভূপৃষ্ঠের বাইরে সৃষ্ট কোনো কারণ। জিওমরফিক প্রসেস এগুলোই, যেগুলো একদম ভূগর্ভে হচ্ছে সেগুলো কি কি? আর্থকুয়েক, ভূমিকম্প হচ্ছে, অগ্নুৎপাত হচ্ছে, এগুলো তলে সংঘটিত হচ্ছে। তার মধ্যে দেখেছিলাম মহীভবক আলোড়ন, গিরিজনীয় আলোড়ন, তো ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম, পড়নি? আর ভূপৃষ্ঠের বাইরে যেসব কাজগুলো ক্রিয়া করছে ভূমির উপর সেগুলো কি? কখনো দেখেছি বৃষ্টিপাত, কখনো বায়ু প্রবাহ, কখনো হিমবাহ, কখনো নদীর জলের দ্বারা জিনিসপত্র কিছু অপসারণ ঘটছে। এগুলো হচ্ছে জিওমরফিক প্রসেস। কোনটা ধীর গতি আর কোনটা দ্রুত সংঘটিত হয়। তার মধ্যে প্রধান একটা কারণ হচ্ছে, প্রধান একটা ভাগ হচ্ছে আজকে তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে ম্যাস মুভমেন্ট। এটা যেমন ক্লাস 12 এর জন্য গুরুত্বপূর্ণ একটা ক্লাস, সঙ্গে সঙ্গে যারা কিছুদিন পরে এসএলএসটি পরীক্ষা দিচ্ছ, এসএসসি পরীক্ষা দিবে মনে করেছো, তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। সো ক্লাসটা কিন্তু মন দিয়ে দেখতে হবে এবং প্রত্যেকটা নোটস কিন্তু করে নিতে হবে। ক্লাসটা পুরোপুরি দেখলে তোমাদের কিন্তু পুরো ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা শুরু করি। আমরা জানবো আসলে ম্যাস মুভমেন্ট কি। ম্যাস মানে হচ্ছে পুঞ্জ, জিনিসপত্রের পুঞ্জ। যে ধ্বংস অবশেষগুলো হয় বায়ুমণ্ডলে কার্যের ফলে বলো, সূর্যের তাপের ফলে বলো, যেটাকে আমরা অ্যাকচুয়ালি আবহ বিকার বলি, পড়েছো? ওয়েদারিং বলি। দেখো আবহাওয়ার ফলে কি হতো? আবহ বিকার মানে কি? আবহাওয়ার দ্বারা পরিবর্তন। আবহ মানে আবহাওয়ার উপাদান, আর বিকার মানে আকারের পরিবর্তন। তাহলে আবহাওয়া বিকারের সময় আমরা দেখেছিলাম ভূপৃষ্ঠে আকারের পরিবর্তন হতো, কখনো তাপ, কখনো শীতলতার কারণে সংকুচিত হয়ে যাওয়া, তাপের কারণে প্রসারিত হয়ে যাওয়া। রোজ রোজ এই কারণগুলো চললে কি হয়? ভূপৃষ্ঠের উপরিস্তর থেকে অংশগুলো খুলে খুলে বেরিয়ে যায়, রাইট? তাপের কারণে প্রসারণ করছে রোজ রোজ। আবার যখন রাত হচ্ছে তাপ বিকিরণ করছে, আবার সংকোচন করছে, ফলে উপরে অংশগুলো খুলে বেরিয়ে যায়। সেটা হচ্ছে আবহাওয়া বিকার। আবহাওয়া বিকারের সঙ্গে স্থানান্তর যুক্ত নয়, মানে জিনিসগুলো যে চূর্ণ বিচূর্ণ হলো সেগুলো কিন্তু ওই স্থানে পড়ে থাকবে, সেটা আবহাওয়া বিকার। ম্যাস মুভমেন্ট কি? এই যে জিনিসগুলো পড়ে থাকলো, যেগুলো আবহাওয়ার বিকারের ফলে তৈরি জিনিস, এগুলোকে ওয়েদার্ড ম্যাটেরিয়ালস বলে। কি ম্যাটেরিয়াল? ওয়েদার্ড ম্যাটেরিয়ালস, আবহাওয়া বিকার জাত পদার্থ। আর এগুলোই হচ্ছে সংক্ষেপে বলছি ম্যাস মুভমেন্ট। মানে কি? নড়াচড়া, এক জায়গা থেকে অন্য জায়গায় অপসারণ ঘটা। ক্লিয়ার? তাহলে ম্যাস মুভমেন্ট মানে হচ্ছে পুঞ্জিত জিনিসপত্রের, পদার্থের অপসারণ। এটা কখন সংঘটিত হচ্ছে? এর মধ্যে কিন্তু কোনো জলবায়ু, কোনো আবহাওয়ার কারণ কিন্তু আসবে না। মেন ফ্যাক্টর একটাই, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এর একটাই কারণ হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। আমরা জানি পৃথিবীর একটা মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে, গ্র্যাভিটি রয়েছে, রাইট? আর গ্র্যাভিটির ল কি বলে? যে কোনো জিনিস পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখন বলো, কোন একটা পাহাড়ি এলাকায় আবহাওয়া বিকার জাত পদার্থগুলো জমে আছে, সেটা কি করবে? চিরদিন কি ওই রকম থাকবে? আচ্ছা বলো তো তোমরা একটা আইডিয়া করে, প্লেন সমভূমি এলাকায় কি ম্যাস মুভমেন্ট ঘটবে? কোন পদার্থগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় বেরিয়ে চলে যাবে? যাবে না, সম্ভব না, যদি সেখানে একটা ঢাল না কাজ করে, রাইট? আর যেখানে ঢাল থাকবে সেখানে পদার্থগুলো কি হবে? নিচে গড়াতে থাকবে। তার কারণ একটাই, সেটা হচ্ছে গ্র্যাভিটি। তাহলে ম্যাস মুভমেন্ট কাকে বলবো? আবহাওয়া বিকার জাত পদার্থগুলো সঙ্গে মৃত্তিকার চূর্ণ বিচূর্ণ অংশগুলো যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ওপর থেকে নিচের দিকে ধসে পড়বে, গড়িয়ে পড়বে, অপসারণ ঘটবে, তখনই হবে সেটা হচ্ছে ম্যাস মুভমেন্ট বা পুঞ্জিত ক্ষয়। বোঝা গেল? তাহলে পুঞ্জিত ক্ষয় সংঘটিত হওয়ার প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে গ্র্যাভিটি, মাধ্যাকর্ষণ শক্তি। ইজ ইট ক্লিয়ার? এখন আমাদেরকে জানতে হবে এই ম্যাস মুভমেন্ট কত প্রকার হতে পারে, পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জ ক্ষয় কত প্রকার হতে পারে, রাইট? কত প্রকার? কখনো আমরা দেখি এই অপসারণগুলো খুব দ্রুত হয়ে যায়,
কখনো দেখি ধীরে ধীরে সংঘটিত হয়, কখনো এমনও মনে হয় যে কিছু কাজই হচ্ছে না, কিন্তু ঠিক 1 মাস 2 মাস পরে দেখবা যে কোনো একটা জিনিসের অপসারণ ঘটেছে। তোমরা যদি জিওগ্রাফি জিনিসটা আছে যে যতটা না বই পড়বো ততটা যদি প্র্যাকটিক্যালি দেখি সবচেয়ে বেশি মনে থাকবে। কারণ জিওগ্রাফি হচ্ছে টোটাল জায়গার বিজ্ঞান, জায়গার ভূগোল, জায়গাগুলো মনে রাখতে হবে। কখনো কখনো পাহাড় এলাকায় ঘুরতে গেলে, আবার সমুদ্র এলাকায় ঘুরতে গেলে তাই জিনিসগুলো তোমার মানে ভূগোলের কারণ যেগুলো পড়ে আসছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাই ম্যাস মুভমেন্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, কখনো কখনো কোনো কোনো ভূপদার্থবিদ 3 ভাগে ভাগ করেছেন। কিন্তু একটা হচ্ছে স্লো প্রসেস, ধীর প্রক্রিয়া, ধীর প্রবাহ বলে, আর একটা হচ্ছে দ্রুত প্রবাহ, বা এটাকে কি বলে ফাস্ট মুভমেন্ট। দুই ভাগে ভাগ করা যেতে পারে। দেখো না পাহাড়ি এলাকায় বাস গাড়ি যখন চলছে হঠাৎ করে পাহাড় দিয়ে কিছু ধসে পড়লে রাস্তা বন্ধ হয়ে গেল, সেটা কোথায় পড়বে? স্লোতে পড়বে না ফাস্টে পড়বে? সেটা দ্রুত প্রবাহ। স্লো আমরা চোখে দেখতেই পাবো না। এবার আমাদের জানতে হবে স্লোর মধ্যে কোন কোন প্রভাবগুলো আছে। ক্লিয়ার? এটাকে মুছি। এবার দেখো প্রথমে 1 নম্বরে আসবো সয়েল ক্রিপ, যাকে বাংলায় বলা হচ্ছে মৃত্তিকা বিসর্পণ। মৃত্তিকা বিসর্পণ, বিসর্পণ মানে সরে যাওয়া। সয়েল ক্রিপ বা মৃত্তিকা বিসর্পণ স্লো প্রোগ্রেসের মধ্যে, স্লো প্রসেসের মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে সয়েল ক্রিপ, মৃত্তিকার স্থানান্তর। এটা কখন ঘটবে আমরা জানি, ম্যাস মুভমেন্ট মানে একটা ঢাল নিজেকে নিবে। যদি ঢাল না থাকে তাহলে মুভমেন্ট কিন্তু হবে না। ধর এই ঢালটা কত, সয়েল ক্রিপের জন্য ঢালটা প্রয়োজন 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মতো ঢাল। কখনো কখনো 5 ডিগ্রিতেও দেখা যায়, কখনো কখনো হাইয়েস্ট 20 ডিগ্রির মধ্যে কিন্তু এই ঢালটার মধ্যে সয়েল ক্রিপ দেখা যায়। তা ঢালটা কেমন দেখতে হবে? ঠিক এরকম দেখতে হবে। এটা কোনো এলাকা, ঢালটা খুব স্মুথলি যাবে, এইভাবে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার এই জিনিসটা আরেকটা মাথায় রাখবা, এই জিনিসটা যখন সংঘটিত হচ্ছে মনে করবা নট নোটিসেবল, এটা কিন্তু আমাদের চোখে পড়বে না, ডিরেক্ট গিয়ে কিন্তু চোখে পড়বে না, নট নোটিসেবল, এটা চোখে পড়বে না, বুঝতেই পারবো না কখন ধসে গেছে। শুধু বুঝতে পারবো কি, যদি ধরো মনে করো এখানে কোন ল্যাম্প পোস্ট আছে, খুঁটি আছে, কোন ইলেকট্রিক পোল আছে, বা ধরো কোথাও গাছ আছে, ধরো কোন পাহাড় এলাকায় কোন ঢালু জমিতে একটা গাছ লাগানো হয়েছে, বা সাইডে অনেকগুলো গাছ থাকতে পারে। 14 দিন পর, 20 দিন পর, 1 মাস পর দেখবে গাছটা স্থানিত হয়ে গেছে এবং এইখানে চলে এসছে। সঙ্গে সঙ্গে ধরতে পারবো না এটা, কিন্তু দেখবো কখনো ওখানে ইলেকট্রিক পোস্ট গুলো দেখে যায়। রাস্তায় যে ইলেকট্রিক পোস্ট গুলো হয় আমরা এখানে দেখতে পাবো না, এখানে তো ঝড় বৃষ্টিতে রেখে যায়। এত নরম নরম জিনিস, মানে দুর্বল জিনিস আর কি আমাদের প্রশাসন দিয়ে রেখেছে। কিন্তু দেখবো পাহাড়ি এলাকায় যেখানে ঢাল একটু কম, সেখানে দেখবো যে গাছের ক্ষেত্রে আমি যদি বলি, তো দেখবো গাছ এখানে ছিল, 1 মাস পর এখানে চলে এসছে। কতটা মিটার? হয়তো 20 মিটার, 40 মিটার, 100 মিটার পর্যন্ত গড়িয়ে গেছে। এবার এটা বলছে এই সরণটা কিন্তু 800 মিটার পর্যন্ত ঘটতে পারে যদি ঢাল কম হয়, কিন্তু এর চাইতে বেশি ঢাল হলে সেটা কিন্তু 2 কিলোমিটার পর্যন্ত স্থানান্তরিত হতে পারে। সেটা কি? সেটা অবশ্যই নট নোটিসেবল, আমাদের চোখে পড়ার মতো নয়, আমরা প্রত্যক্ষ চোখে দেখতে পাবো না, এটা কিছুদিন পর বুঝতে পারবো। তাই সয়েল ক্রিপ কি হলো, একটা ঢাল বরাবর, সেই ঢালটা কত 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মতো, সেখানে যখন মৃত্তিকার পদার্থগুলো যখন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় তখন সেটা হবে সয়েল ক্রিপ। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেল? আবার এটা আরেকটা কারণ হতে পারে, সেটা কি, যদি এখানে ঘাস জমি থাকে, ধরো ঘাস জমি থাকলো, অতিরিক্ত পশুচারণ করার ফলেও কিন্তু এই ঘটনা ঘটতে দেখা যায়। ধরো আমাদের কাছে অনেক গরু ছাগল ভেড়া আছে, আমরা চড়িয়ে নিয়ে যাচ্ছি, তারা ঘাস খাবে। আর পাহাড়ি এলাকায় ঘাসও যেমন থাকে, গাছও থাকে, গাছটা স্থায়িত হচ্ছে, এটা বুঝতে পারছি।
ঘাস কি করে, ঘাসের শেকড় গুলো কি করে, মাটিতে আলগা হতে দেয় না, একসঙ্গে সংঘবদ্ধ করে রাখে। এখন গরু ছাগল চড়ানোর জন্য কি হয়, ঘাসগুলো তার নেই, ফলে মাটিটা উন্মুক্ত হয়ে পড়ে, মাটির যে শক্ত নিচটা মানে দৃঢ় নিচটা সেটা কিন্তু আলগা হয়ে যায়, ফলে মাটি ঘাস দেখা যায়, সয়েল ক্রিপ। ক্লিয়ার? তাহলে ধীর গতি ধীর প্রক্রিয়ার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে সয়েল ক্রিপ, বোঝা গেল? আর দ্বিতীয় পয়েন্টে চলে আসবো, বোঝা যাচ্ছে ব্যাপারগুলো, কোন সমস্যা? জোরে বল ভাই, বেশ বোঝা যাচ্ছে। 2 নম্বর দেখো, 2 নম্বর বাংলায় বলছে হিমায়িত ক্লিক গঠন, ভালো করে শোনো, হিমায়িত কিলক, কিলক বলে এটা বাংলায়, হিমায়িত কিলক। ওকে, ইংরেজিতে বলা হয় ফ্রস্ট হিভিং। এগুলো মাথায় রাখো নামগুলো, হিমায়িত কিলক বা ফ্রস্ট হিভিং। ক্লিয়ার? এই জিনিসটা কি, নাম থেকে বুঝতে পারছি, হিম আছে মানে বরফ আছে, ফ্রস্ট আছে তুষার জমে আছে। ধরো যে একটা ভূমিভাগের মধ্যে, এই একটা আমার ভূমিভাগ, ভূমিভাগগুলো এইভাবে আছে, ভূমির মধ্যে কিছু ফাটল আছে, হ্যাঁ কিছু ফাটল আছে, এগুলো হচ্ছে ভূমিভাগের ফাটল। হঠাৎ বৃষ্টিপাত এলো, কিছু বলছে, হঠাৎ বৃষ্টিপাত এলো, কি করে এই জায়গাগুলো কি বৃষ্টি জলে কি ভরে যাবে, ভরবে তো। যখন তাপ বিকিরণ করবে, যখন অতিরিক্ত শীতের কারণে বা অতিরিক্ত তাপমাত্রা কমে যাওয়ার কারণে এগুলো জলগুলো কি হবে, জলগুলো কি হবে বলো, জল জমে কি হয়, বরফ হয়, তাই তো? জল জমে বরফ হবে, আমরা জানি বিজ্ঞানে বলেছি জল জমে বরফে পরিণত হলে আয়তনে 10% বৃদ্ধি পায়, পাই কি পাই না? তাহলে এখন এই যখন জলগুলো জমে বরফ হবে তখন আয়তনটা বেড়ে যাবে না, আয়তনটা বাড়বে তো, আগে এতটুকু ছিল এখন আয়তন বেড়ে এতটুকু হবে, এতটুকু হবে, হবে তো। এগুলো এখন বরফ আছে, বরফ হয়ে গেছে, হয়তো জমে গেছে এইগুলো। তা জমে গিয়ে যখন আয়তনে বাড়ছে, দুদিক থেকে এই জায়গাটাতে প্রেসার দিচ্ছে না, চাপ দিচ্ছে না, এইটুকু জায়গার মধ্যে চাপ দিচ্ছে না। যখন জল ছিল আয়তনটা অল্প ছিল, এখন জল জমে বরফ হচ্ছে, আয়তন বড় হয়ে গেছে, তখন দুদিক থেকে কিছু এই জায়গাটাতে চাপ দিচ্ছে, রাইট? যখন চাপ দিচ্ছে না, এই শিলাটা মানে সমান্তরালে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হয়, ফেটে যায়, ফাটল ধরে, চাপ দেওয়ার কারণে এই জায়গাটা ফাটল ধরে, ফাটল ধরার পরে এই অংশটা এই উপরে উঠে যায়, এই অংশটা এখানে উঠে যায়, এই নিচের অংশটা উপরে উঠে চলে আসে। ক্লিয়ার? এই উঠে যখন চলে গেল এই জায়গা থেকে এটা আলগা হয়ে গেল। এবার দেখো এই বরফগুলো আবার তাপমাত্রা যখন সকাল হবে, দিনের বেলা হবে, আবার তাপমাত্রা বাড়লে কি হবে, জলগুলো আবার বরফ হবে, সরি বরফগুলো আবার জল হবে, ফলে কি হবে, তলাটা কি পিচ্ছিল হয়ে যাবে। ওই জলের কারণে তখন পিচ্ছিলনেস যখন আসবে, তখন এই পদার্থটা যখন উপরে উঠে গিয়েছিল এটা কি হবে, এটা নিচের দিকে কি হবে, সরতে লাগবে, রাইট? এটাই হচ্ছে হিমায়িত কিলক গঠন। এখানে জল কিছুটা সাহায্য করছে ঠিকই, কিন্তু যদি গ্রাভিটি না থাকতো তাহলে এই জিনিসটা এখানেই পড়ে থাকতো, এটা সরতো না। মূল কারণ ম্যাস মুভমেন্টে, সেটা হচ্ছে গ্রাভিটি, মাধ্যাকর্ষণ শক্তি। যেমনই ঢাল পাবে তেমনই জিনিস গড়া থাকবে, এরকম যদি সোজা হয় তাহলে কিন্তু গড়াবে না, এরকম চক্রা গড়াবে না, ঢাল পেলে কি হবে, গড়িয়ে যাবে, রাইট? তাহলে এই কিলকটা গড়িয়ে যাবে, আস্তে আস্তে স্থানান্তরিত হবে। আর এটাই হচ্ছে কি আমাদের হিমায়িত কিলক বা ফ্রস্ট হিভিং। তাহলে প্রথম পয়েন্ট পেলাম আমরা সয়েল ক্রিপ, দ্বিতীয় পয়েন্ট পেলাম আমরা কি পেলাম, হিমায়িত কিলক বা ফ্রস্ট হিভিং। এখন আমরা নেক্সট পয়েন্টে চলে যাব, সেটা হচ্ছে ট্যালাস বিসর্পণ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ট্যালাস, নামটা কোথাও শুনেছো, নাম তো শোনাই হোগা, ট্যালাস বিসর্পণ, বলো তো কোথায় শুনেছো, যদি বোঝা যাচ্ছে, বুঝতে জিনিসগুলো বোঝা যাচ্ছে তো। ট্যালাস বিসর্পণ, ট্যালাস কথাটা কোথায় শুনেছো, হিমবাহ এলাকায় শুনে থাকবে। আচ্ছা দেখো এটা পাহাড়, ওকে, পাহাড়টা যখন একটু ঢাল বাড়িয়ে নেবে, আমরা একটু সয়েল ক্রিপে দেখলাম ঢালটা 5 ডিগ্রি থেকে শুরু হয়, এখানে ঢালটা একটু বেশি থাকবে, আর একটু বেশি ঢাল হবে এটা, হ্যাঁ ঢালটা একটু বেশিই হবে,
নাহলে কিন্তু হবে না। এবার আমরা জানি আবহ বিকাশের যে পদার্থগুলো, এখানে শুধু মৃত্তিকা থাকে না, মৃত্তিকার সাথে ছোট ছোট নুড়ি বালি থাকতে পারে, বড় বড় বোল্ডারও থাকতে পারে, বড় বড় বোল্ডারও থাকতে পারে। যখন মৃত্তিকা চূর্ণের সাথে আবহ বিকাশজাত পদার্থ চূর্ণের সাথে যখন বড় বড় বোল্ডার গুলো এই ঢাল বরাবর নিচে নেমে এসে এখানে জমা করবে, তখনই হবে আমাদের ট্যালাস বিসর্পণ। ওকে, ঢালটা কেমন হবে? ঢালটা হবে স্ক্রি ঢাল, মানে তীক্ষ্ণ ঢাল হবে, ট্যালাস বা স্ক্রি। এগুলো যখন পড়ছে, এগুলো খুব দ্রুত গতিতে পড়ছে, এটা হচ্ছে ট্যালাস বিসর্পণ। ওকে, এটা শুধু মৃত্তিকা চূর্ণ নয়, এখানে আরো কিছু অ্যাড হচ্ছে, সেটা কি? বড় বড় বোল্ডার। ক্লিয়ার? 3 নম্বর পয়েন্ট শেষ। প্রথম পয়েন্ট কি পেলাম? সয়েল ক্রিপ। দ্বিতীয় কি পেলাম? ফ্রস্ট হিভিং। 3 নম্বর পেলাম ট্যালাস বিসর্পণ, বা বিসর্পণকে কি বলে জানো না? ক্রিপ বলে। 4 নম্বরে চলে আসবো। স্লো প্রসেসের মধ্যে আরেকটা প্রসেস হচ্ছে সলিফ্লাকশন। ভালো করে বুঝবা, সলিফ্লাকশন। সলিফ্লাকশন কথাটা কিন্তু দুটো শব্দ থেকে এসেছে, একটা সয়েল প্লাস ফ্লো, এই দুটো কথা থেকে এসেছে সলিফ্লাকশন। সয়েল এবং ফ্লো, মাটির প্রবাহ। আমি একটা প্রথম পয়েন্টে মাটির প্রবাহ পড়েছিলাম না, সয়েল ক্রিপ বললাম যেটা, কিন্তু ওটার সঙ্গে এটার পার্থক্য কি? যতক্ষণ দেখো প্রথম যেটা বললাম, মাটি যে বিসর্পণটা হচ্ছিল তাতে কিন্তু জলের উল্লেখ কোথাও করিনি। এমনি এমনি যখন মৃত্তিকাগুলো আলগা হয়ে যায় তখন এই ঢাল বরাবর নিচে নেমে আসে, সেটা কিন্তু নট নোটিসেবল, প্রত্যক্ষযোগ্য নয়। এটার ব্যাপারটা কি? সম্পৃক্ত বলে একটা কথা আছে, সম্পৃক্ত হওয়া। সম্পৃক্ত কি? কোন একটা জিনিস যতটুকু জল ধারণ করতে পারে সেটা সম্পৃক্ত জল বলে। আমি একটা মাটির ডালা নিলাম, এই মাটিটা কতটা জল ধরে রাখতে পারছে সেটা সম্পৃক্ত জল, কিন্তু ওর চাইতে বেশি জল ধরে ধরে রাখতে পারবে? পারবে না। কোন মাটিতে যখন ওগুলো ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ওই মাটিতে যখন জলের পরিমাণটা ধারণ ক্ষমতার বেশি হবে, বুঝবা, যখন জলের ধারণ ক্ষমতা বেশি হয়ে যাবে, জল যখন ধরে রাখতে পারবে না, তখন ওই মাটির ডালার মধ্যে যে ভিতরকার ছোট ছোট পদার্থগুলো থাকবে সেগুলো ফ্লোট করতে শুরু করবে, ভাসতে থাকবে, একটার উপর একটা ভাসতে থাকবে। ঠিক আছে? তখন বিসর্পণ, তখন ধসে পড়ার একটা চান্স আছে। তাহলে সয়েল ক্রিপে কিন্তু এই জলের ব্যাপারটা ছিল না, কিন্তু এখানে জলের ব্যাপারটা আসছে যখন মাটির ধারণ ক্ষমতার বেশি জল হয়ে যাবে, সম্পৃক্ত জলের চেয়ে বেশি হবে, তখন এই ধসটা দেখা যাবে। তো সেটাকেই বলবো আমরা সলিফ্লাকশন। ক্লিয়ার? জিনিসটা কি বললাম? জলটা কোন মাটির ধারণ ক্ষমতার বেশি হতে হবে। ক্লিয়ার? স্লো প্রসেসের মধ্যে এগুলো হচ্ছে, এই চারটা হচ্ছে মেইন পয়েন্ট। আসছে ফাস্ট, ফাস্ট ফ্লো, স্লো চলে গেল। এবার আসছে ফাস্ট ফ্লো। দ্রুত প্রবাহের মধ্যে কি ঘটবে? ফাস্ট ফ্লো প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে ধস, একেবারে ধস, যাকে বলছে স্লাইডিং, ল্যান্ডস্লাইড। দ্রুত প্রবাহের মধ্যে প্রথম পয়েন্ট পাবো ধস বা ল্যান্ডস্লাইড। না, এক্ষেত্রে দ্রুত প্রবাহ তখনই সম্ভব যখন ঢালটা আরো তীক্ষ্ণ হবে। যখন ভূমির ঢাল আরো তীক্ষ্ণ হবে তখনই পাবো আমরা ল্যান্ডস্লাইড। ল্যান্ডস্লাইড বিভিন্ন প্রকার আছে, হতে পারে কোন একটা জায়গা বিভিন্ন শিলাস্তর দিয়ে গঠিত, হয় না? বিভিন্ন শিলাস্তর দিয়ে গঠিত, হয়তো এটা কখন হয়? ভঙ্গিল পর্বতে আমরা দেখতে পাবো। ভঙ্গিল পর্বত মানে কি? ভাঁজ খেয়ে খেয়ে যে পর্বত ওঠে, যখনই কোনো দুটো প্লেট যখন মুখোমুখি অগ্রসর হয়, যেটাকে আমরা কি বলি কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি, তখন কি হয়? মধ্যখানে যে সাগরের পলির যে সাগর টেথিস যাকে নাম বলতাম, সেটাকে দুদিক থেকে পার্শ্ব চাপ দেওয়ার ফলে কি হয়? ভাঁজ খেয়ে খেয়ে পাহাড়গুলো উপরে ওঠে।
তার মানে ওই পাহাড়গুলো স্তরে স্তরে বিন্যস্ত থাকে। আবার এই স্তরিত বিন্যাস পদার্থের মধ্যে এই তল বরাবর কিন্তু জিনিসগুলো আলগা হয়ে যায়, এই তল বরাবর জিনিসগুলো আলগা হয়ে গিয়ে মধ্যখানটাতে একটা পিচ্ছিল রকম ভাব তৈরি হয়। প্রত্যেকটা স্তর থেকে আরেকটা স্তর কি হয়, এই দারণ থেকে আলাদা হয়ে যায়। পরে মাধ্যা, যেহেতু এটা খাড়া ঢাল, তাই মাধ্যাকর্ষণ শক্তির জন্য এই ঢালগুলো আস্তে আস্তে এইভাবে নামতে থাকে। এটা এখানে ছিল, কিছুক্ষণ পর হয়তো এখানে নেমে যাবে, আরো কিছুক্ষণ পর এখানে নেমে যাবে, এইভাবে এগুলো আস্তে আস্তে খোসার মতো বেরিয়ে আসে, এইরকম ভাবে ধস তৈরি হয়। আর এই যেটা স্তরণ বলছে এটাকে হচ্ছে ল্যান্ড স্লাইডিং, বা এর আরেকটা নাম হচ্ছে কি বলতো, ব্লক স্লাইডিং, এটাকে বলে আবার ব্লক স্লাইডিং। তাহলে ধসের একটা ভাগ হচ্ছে ব্লক স্লাইডিং, যেগুলো পদার্থগুলো স্তর বিন্যাসের উপর ভিত্তি করে স্তরে স্তরে ভেঙে যায় এবং মাধ্যাকর্ষণ শক্তির টানে সেগুলো নিচে নেমে আসে। ক্লিয়ার? চলো, ধসের আরেকটা ভাগ হচ্ছে, আচ্ছা এর আগে দেখলাম সয়েল ক্লিপের জন্য শুধু সয়েল গুলো বেরিয়ে এলো, আবার হিমায়িত দেখলাম যে বোল্ডারও নেমে আসছে। ধসে কি কি নেমে আসতে পারে বলে ভাবো না? ধস যদি হয়ে যাবে তাহলে মানুষও যদি উপরে থাকে তাহলে মানুষও ধসে নেমে যাবে। মানে ধসের ক্ষেত্রে সমস্ত রকম পদার্থ, সে জৈবিক হোক কি অজৈবিক হোক, সমস্ত রকম পদার্থগুলো কি হয়, উপর থেকে নিচে নেমে চলে আসে। এটা গেল একটা পয়েন্ট। তার সঙ্গে আছে স্লাম্পিং বলে একটা পয়েন্ট আছে। স্লাম্পিং ধসেরই আর একটা ভাগ হচ্ছে স্লাম্পিং। স্লাম্পিং স্লাম্পিং কখন ঘটে? স্লাম্পিং কখন ঘটে? যখন ঢালটা হবে অবতল। অবতল মানে কি, গোল টাইপের। উত্তর মানে কি, উঁচু থাকবে মধ্যখানটা, অবতল মানে নিচু থাকবে। যখন ঢাল হবে অবতল আকৃতির, ঢাল কেমন হবে, অবতল আকৃতির, এইরকম ঢালটা হবে অবতল আকৃতির। দেখো ঢালটা এভাবে রাউন্ড আকারে নেমে যাবে। কোন এলাকার ঢাল যখন রাউন্ড আকারে নেমে যাবে এটাকে ঢাল হচ্ছে অবতল ঢাল। এই ঢালটার নাম হচ্ছে অবতল ঢাল। ইংরেজিতে বলে কনক্লেভ গ্রেডিয়েন্ট, ইংরেজিতে বলছে কনকেভ গ্রেডিয়েন্ট, অবতল ঢাল। দেখো আমি সহজ উদাহরণ দিই, তোমরা তো গঙ্গার ধারে থাকো নাকি? গঙ্গা দেখেছো তো? তোমাদের কাছে 10 নম্বর কাছেই তো গঙ্গা, পদ্মা। আচ্ছা গঙ্গা, তো ওখানে কি হয় বলতো, দেখবে না ধস নামে, দেখো দুই পার থেকে একদম ধপাস করে মাটিগুলা একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে ভেঙে পড়ে যাচ্ছে, ধসে যাচ্ছে। ঠিক একই জিনিস এখান থেকে কিন্তু খুলে ভেঙে বেরিয়ে চলে আসবে। এখান থেকে যা যা হবে ক্ষয়জাত পদার্থ এইভাবে ধার বরাবর নিচে কিন্তু নেমে চলে আসবে। আমি এক ছবিতে দেখালে ভালো হতো, কিন্তু ছবি আমার কাছে কিভাবে দেখায় ছবি, বুঝতে পেরেছি নদীর পাড়ে কেমন ধস নামে, ব্যাস ওটা বুঝলে হলো। এটা হচ্ছে স্লাম্পিং। শুধুমাত্র শর্ত কি, ঢালটা কি হতে হবে, অবতল, এগুলো ধসের মধ্যে পড়ে যাবে। এবং তার মধ্যে আরো কিছু কিছু পয়েন্ট যেগুলো এখানে উল্লেখ করবো না, শুধু মন দিয়ে শুনে নাও। এর মধ্যে যখন শুধুমাত্র বড় বড় পাথর পড়বে তখন ওকে বলে রক স্ল্যাম্পিং, রক স্লাইডিং। পাথরের সঙ্গে ধরো কোনো মাটি যদি ধসে পড়ে যায় এইভাবে, তাকে বলে সয়েল স্ল্যাম্পিং বা সয়েল স্লাইডিং। ঠিক আছে? আবার যখন বুঝলা সবকিছু একসঙ্গে পড়বে, মাটিও পড়ছে, পাথরও পড়ছে, গরু ছাগল ঘাস খাচ্ছিল, গরু ছাগল ঢপ করে পড়ে যাচ্ছে, যখন সবকিছু একসঙ্গে নিয়ে পড়ে যাবে তখন সেটাকে বলে ডেব্রিজ। মাথায় রাখো, সবগুলো পদার্থ থেকে ধ্বংসস্তূপকে বলা হয় ডেব্রিজ। হিন্দিতে যাকে মালবা বলা হয়, মালবা। ডেব্রিজ, ডেব্রিজ সমস্ত ক্ষয়জাত পদার্থকে একসঙ্গে ডেব্রিজ বলা হয়। এটা কিন্তু কোশ্চেন আসতে পারে, ডেব্রিজ বলা হয়। ঠিক আছে? ডেব্রিজ ফল বলে। তাহলে একটু হাইলাইট করে দিই ধস এখানেই। ধসের কিছু কারণ, ধসের ফ্যাক্টর কি কি হতে পারে একটু বুঝে নাও। ধসের ফ্যাক্টর বা এই যে ম্যাস মুভমেন্টের ফ্যাক্টর কি কি হতে পারে, নিয়ন্ত্রক গুলি কি কি। প্রথম নিয়ন্ত্রক, অনলি ওয়ান এন্ড ওয়ান, সেটা কি, গ্র্যাভিটি। ধসের নিয়ন্ত্রক প্রথমে আসবে কি, গ্র্যাভিটি। দ্বিতীয় কি আসবে, দ্বিতীয় কি আসবে, কি বলো, স্লোপ, ঢাল।
সমতল ঢালে কখনো এইভাবে কিন্তু ধস নামে না। তাহলে দ্বিতীয় পয়েন্টে দ্বিতীয় ফ্যাক্টর কি হতে পারে? স্লোপ। ক্লিয়ার? ঢাল থাকতে হবে, যার ঢাল যে এলাকার ঢাল যত বেশি তার ম্যাস মুভমেন্টের গতিও তত বেশি। 3 নম্বর কি আসবে? 3 নম্বর আসতে পারে রেনফল। রেনফল ডিরেক্টলি কাজ করছে না, কিন্তু রেনফল কি করে? রেনফল ম্যাস মুভমেন্টের কাজটাকে ত্বরান্বিত করে, গতিটাকে বাড়িয়ে দেয়। আসল শক্তি সবসময় বলছি, দেখো ম্যাস মুভমেন্টের আসল শক্তি কিন্তু গ্র্যাভিটি, অভিকর্ষজ ত্বরণ বা মাধ্যাকর্ষণ শক্তি। আসল কারণ কিন্তু গ্র্যাভিটি, কিন্তু রেনফলটা কিন্তু রেনফল শুধু ওর গতিটাকে, ধসের গতিটাকে বাড়িয়ে দেয়। তাহলে ত্বরান্বিত করলে এটা একটা ফ্যাক্টর। 4 নম্বর ফ্যাক্টর কি হতে পারে? ফ্যাক্টর হতে পারে ভূমিকম্প, আর্থকুয়েক। অবশ্যই ভূমিকম্প হতে পারে, কারণ ভূমিকম্প তীব্র গতিতে ভূমিটাকে আন্দোলিত করে, তার ফলে কি হবে? উপরে জিনিসগুলো কি অস্থির অবস্থায় থাকবে, ভেঙে চুরমার হয়ে যেতে পারে, ধস নামতে পারে পাহাড়ি এলাকায়। ভূমিকম্পের জন্য ধস হয়, আবার ধসের জন্য ভূমিকম্প হয়, একে অপরের পরিপূরক। ভূমিকম্পের জন্য যেমন পাহাড়ি এলাকায় ধস নামতে পারে, কোন সমতল এলাকাতে ধস নামতে পারে, তেমনি ধসের জন্য আবার ভূমিকম্প হয়। কোন উঁচু পাহাড় থেকে বড় বড় বোল্ডার যখন পড়ে ধসে, তখন ওই এলাকায় ভূমিকম্প সৃষ্টি হয়। 5 নম্বর কারণ কি হতে পারে? ভলকানিক অ্যাক্টিভিটি। আগ্নেয়গিরি অগ্নুৎপাত একটা কারণ, ভলকানিক অ্যাক্টিভিটি এটা হতে পারে একটা কারণ বা নিয়ন্ত্রক। বোঝা যাচ্ছে? আর কি হতে পারে? এই সমস্তটা কি কারণ? প্রাকৃতিক কারণ। যদি মনুষ্য সৃষ্ট কারণ দেখি, তাহলে প্রথমেই আসবে কি বলতো? আমরা পাহাড় কেটে, আমরা এখন উন্নত সভ্য মানুষের লোক, সভ্য জগতের লোক, আমরা কি করছি? পাহাড় কেটে রাস্তা বানাচ্ছি, সুড়ঙ্গ তৈরি করছি, রেলওয়ে বানাচ্ছি না? তাহলে মনুষ্য সৃষ্টির কারণে কিন্তু একটা নিয়ন্ত্রক হতে পারে হিউম্যান অ্যাক্টিভিটি, যার মধ্যে পড়বে কি? রোড রাস্তা নির্মাণ, রেলওয়ে নির্মাণ, টানেল সুড়ঙ্গ নির্মাণ, এগুলো কারোর জন্য কিন্তু ধস নামতে পারে। কি করে ধস নামতে পারে? তাহলে ধস যখন নামবেই তখন মানুষ তৈরি করবে কেন? তাহলে এটা কিন্তু সঙ্গে সঙ্গে হতে পারে না। ধরো তুমি আজকে তোমার দেহ তো, বডিতে আজ রক্তের তেজ খুব, তাই তুমি প্রত্যেকদিন মাংস খাচ্ছ, প্রত্যেকদিন মশলা জাতীয় খাবার খাচ্ছ, প্রতিদিন নুডলস খাচ্ছ, বার্গার খাচ্ছ, পিজা খাচ্ছ, অনেক রকম খাচ্ছ। এই খাওয়াটা যখন কন্টিনিউ চলবে, বাইরে খাবে, তখন দেখবা যখন আমাদের বয়স হয়ে যাবে 35-40 ছাড়িয়ে যাবে, তখন এগুলো খাওয়ার জন্য কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়বো, সুগার হয়ে যাবে, প্রেসার হয়ে যাবে। তাহলে আজকে খাচ্ছে ঠিকই, কিন্তু এর ভোগটা, এর ফলটা আমাদেরকে পরে একদিন ভোগ করতে হবে। তাই এখন মানুষ রোড, রেলওয়ে, টানেল তৈরি করছে ঠিকই, কিন্তু এটা একসময় কি হবে? একসময় ধসের কারণ হয়ে দাঁড়াবে। তাহলে এইসব নিয়ন্ত্রক গুলো আমরা ধসের কারণে পেতে পারি। মূল কারণ এটা। তাই একটু হাইলাইট করে দিই আমি। ম্যাস মুভমেন্ট আসলে কি? আবহবিকারজাত ক্ষয়জাত পদার্থ, মৃত্তিকা বা অন্যান্য যেসব পদার্থগুলো, শিলাচূর্ণ গুলো যখন মাধ্যাকর্ষণ শক্তির টানে একটা ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে, তখন সেটাকে বলবো ম্যাস মুভমেন্ট। ম্যাস মুভমেন্ট কয়ভাবে ঘটতে পারে? 2 ভাবে। স্লো প্রসেস, ফাস্ট প্রসেস। স্লো প্রসেস হচ্ছে সয়েল ক্রিপ, ফাস্ট হিগিং, আর কি বললাম? ট্যালাস বিসর্পণ, সলিড ফ্লাকশন, এগুলো হতে পারে কর্দম ফুল, আরেকটা হয়। আবার ফার্স্ট প্রসেসের মধ্যে কি পেয়েছি ধস, ল্যান্ডস্লাইড, আর কি পেয়েছি? স্ল্যাম্পিং পেয়েছি, ডেব্রিস পেয়েছি, আর অনেক কিছু পেয়েছি। ওকে, তাহলে পদার্থের স্থানান্তরই হচ্ছে আসলে আমাদের ম্যাস মুভমেন্ট। ওকে, আজকে ম্যাস মুভমেন্ট এইটুকুই ক্লাস। আমরা পরের দিনে আবার নতুন টপিক নিয়ে হাজির হবো। আজকে এইটুকু, সকলকে বিদায়, দেখা হচ্ছে পরের ভিডিওতে।